এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, পাবলিক চয়েস অনুষ্ঠানের আজকের এই আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও মাসুদ করিম। আমি মনে করি যে আজকের পর্বটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আপনারা আজকের অনুষ্ঠানটি অবশ্যই সময় নিয়ে উপভোগ করবেন। শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। বাংলাদেশ থেকে যারা কানাডাতে এসছেন, রাস্তায় রাস্তায় একটি জিনিস আপনারা দেখেন না, সেটি হচ্ছে ব্যানার, ফেস্টুন কিংবা বিভিন্ন ধরনের পোস্টার বাংলাদেশের মতো এই দেশে নেই। তাহলে এদেশে যারা প্রফেশনালস হিসাবে কাজ করছেন কিংবা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তারা কিভাবে এগিয়ে যান? আপনাদেরকে জানাতে চাই, কানাডা টপে রয়েছে বিশ্বের শুধুমাত্র ভালো সার্ভিস দেওয়ার জন্যে। আর আমাদের বাংলাদেশিদের মধ্যেও যারা ভালো সার্ভিস দিয়ে থাকেন, তারাই কিন্তু সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদেরকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সে ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি মর্গেজ ব্রোকার হিসাবে ভালো সার্ভিসের মাধ্যমে কমিউনিটিতে বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি হচ্ছেন বজলুর মারুফ ভাই। আজকের পাবলিক চয়েস আয়োজনে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পুরো আয়োজনটি দেখার জন্য এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আসুন তাহলে আমরা স্বাগত জানাই বজলুর মারুফকে। মারুফ ভাই, প্রথমে আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনি ব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময় পাবলিক চয়েসকে দেওয়ার জন্য। ধন্যবাদ এনআরবি টিভিকে। আমি বজলুর মারুফ, আমাকে এইখানে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এনআরবি টিভির সকলের পরিচিত মুখ মাসুদ করিম ভাইকে। ধন্যবাদ। তো মারুফ ভাই, আমার মনে হয় যে এই মুহূর্তে এই কানাডা এবং টরন্টোতে, বিশেষ করে রিয়েল এস্টেট মার্কেটে কিংবা এই যে মর্গেজ সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে মনে ঘুরছে। অনেক প্রশ্নই আপনার জন্য আজকে রয়েছে, কিন্তু শুরুতেই যে প্রশ্ন সবার জন্য আমি করে থাকি সেটি দর্শকদের জানাতে চাই যে আচ্ছা, কবে থেকে আপনি এই মর্গেজ এজেন্ট পেশাটি শুরু করলেন? কবে থেকে আপনি কমিউনিটিকে সার্ভ করছেন একজন মর্গেজ ব্রোকার হিসাবে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে আমি 2018 সালের শুরু থেকেই আমি মর্গেজ এজেন্ট হিসাবে আমি পেশায় বেছে নিই। তার বিকজ আনটিল 2017 পর্যন্ত, 2017 সাল পর্যন্ত আমি সিআইবিসিতে ছিলাম। আচ্ছা, মানে আপনি একজন ব্যাংকার ছিলাম। তো তারপরে আমি ডিসিশন নেই যে না, আমি আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর মাই সেলফ। আচ্ছা, মানে নিজে আপনি সেলফ এমপ্লয়েড হয়ে গেলেন। হ্যাঁ, ধন্যবাদ মারুফ ভাই। তা আমার মনে হয় যে মর্গেজ সংক্রান্ত অনেক প্রশ্ন দর্শকদেরকে বলেছি যে আজকে রয়েছে, কিন্তু দর্শকদের যে উৎকণ্ঠা, যে উদ্বেগ, বিশেষ করে গত 2 বছর ধরে 2022 থেকে আমরা লক্ষ্য করেছি যে ব্যাংক অফ কানাডার হাইক যে শুরু হয়েছিল, একবার দুইবার নয় মারুফ ভাই, 10টি হাইক তারা দেয়। এবং আমার মনে হয় যে যারা মর্গেজ হোল্ডার কানাডাতে, তাদেরকে ব্যাংক অফ কানাডা একেবারে সেই ধারাভাষ্যের ভাষায় বলতে হলে কোন ঠাসা করে ফেলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে লাইট ইজ কামিং টু দ্য টানেল, যে কিছুটা হলেও কাট শুরু হয়েছে। 3টি কাট আমরা লক্ষ্য করেছি 25 সেন্টস করে, কিন্তু সেই অনুযায়ী যে ব্যাংক অফ কানাডা এখন কমাচ্ছে রেট, কিন্তু কোনো অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি না। তো এটি আমাদের দর্শকরা অনেকে জানতে চেয়েছেন, আসলে কারণটা কি মারুফ ভাই, কেন কোনো মার্কেটে অ্যাক্টিভিটি নেই? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে মূলত অ্যাক্টিভিটি না থাকার মেইন কারণ দেখেন, এখনও এই যে 3টা কাট করছে, তারপরও বর্তমানে আমাদের ব্যাংকের যে প্রাইম, এটা হচ্ছে 6.70, মানে প্রায় 7-এর কাছাকাছি। আচ্ছা, এখন তারপরে আবার স্ট্রেস টেস্ট 2%। মানে স্ট্রেস টেস্ট, হ্যাঁ, 6.7 প্লাস 2%, কত হলো? মানে 8.7। সো এইটাই অনেকে, মানে এইটা একটা কারণ তো আছেই যে রেট কমলেও 3টা কার্ড দেওয়া সত্ত্বেও এটা এখনও আপনার বায়ারদের জন্য যে মর্গেজ পেমেন্ট যেটা আসে, সবাই তো দেখে তার কত ইনকাম,
কতটুকু সে অ্যাফোর্ড করতে পারবে, রাইট? হ্যাঁ, দিন শেষে এখন তারা যদি দেখে, জিজ্ঞাসা করবো, প্রথমে জিজ্ঞাসা, ভাই আমি তো এত টাকার একটা প্রপার্টি কিনতে চাচ্ছি, তো আমার আমি এত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিব, আমার এত টাকার মর্গেজে আমি কত পেমেন্ট আসে? আমি যখন বলি এত টাকা আসে, তখন স্টিল ইটস নট ইন হিজ রেঞ্জ। মানে সে যে ধরনের মান্থলি পেমেন্ট সে অ্যাফোর্ড করতে পারবে সেই রেঞ্জের মধ্যে আসছে না, এখন আসছে না। এই জন্যই বায়াররা এখনো মার্কেটে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এটা অনেক মূল কারণ। তো মারুফ ভাই, আপনি যেহেতু বললেন যে দিস ইজ নট এনাফ, তো কখন এনাফ হবে বলে আপনি মনে করেন, আর কতটা কার্ড দিলে? কারণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ধরনের নিউজে আমরা লক্ষ্য করেছি যে আগামী দিনগুলিতে ব্যাংক অফ কানাডা আরো কাটবে রেট। তো কোন পর্যায়ে ব্যাংক অফ কানাডা গেলে যে বায়াররা একটু কমফোর্ট ফিল করবেন? এখানে অনেকগুলি পলিসির ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যেমন এক সময় তো আপনারা জানে থাকবেন যে মর্গেজের অ্যামর্টাইজেশন ছিল 40 ইয়ার্স। আচ্ছা, হ্যাঁ, মানে লং টাইম ইউ ক্যান পে। তো 40 ইয়ার্স হলে আপনার পেমেন্টটা কমে আসবে। আচ্ছা, কিন্তু এটা এখন কিন্তু 30 ইয়ার্স পর্যন্ত আসে। আচ্ছা, এই যে অ্যামর্টাইজেশন যদি বাড়ানো হতো, তাহলে মানুষের পেমেন্টটা অ্যাটলিস্ট তাদের ইনকামের ভিতরে কিছু অ্যাডজাস্ট, মানে একটু কম হতো পেমেন্টটা। এটা একটা কারণ। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে যে আপনার এই আপনার ফরেন বায়ার্স পলিসিটা, ফরেন ইনভেস্টর যারা আছে, এই এরা যদি আপনার এখানে আসে, তাহলে আপনার মানুষের ভিতরে আপনার যারা প্রপার্টি যারা সেল করতেছে, এবং সেলও কিন্তু করছে না। কারণ আমি যদি সেলার হই, আমি দেখবো যে বায়ার কি পরিমাণ আছে। আচ্ছা, যদি বায়ারই না থাকে, তো আমার প্রপার্টি আমি সেলে উঠাবো না যতদিন আমি এফোর্ড করতে পারি। আচ্ছা, সো এটা একটা কারণ যে আমার বায়ার এবং সেলার দুজনই একটা কমফোর্ট জোন থাকতে হবে। যে পরিমাণ রেট কাটতেছে, এখন ধরলাম আমরা আগামী নেক্সট 1 ইয়ারে 1% কাট করলো, অ্যাজিউম করলাম। আচ্ছা, 1% কাট করলে কিন্তু এটা 5.7 আসবে। আচ্ছা, এখন 6.7 5.7 ওকে। এখন যদি গভর্নমেন্ট যদি চায়, আসলে এই রিয়েল এস্টেট মার্কেট কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ইন দ্য ইকোনমি, ফর দ্য ক্যানাডিয়ান ইকোনমি। হ্যাঁ, কারণ আমরা জানি যে একটি প্রপার্টি যখন হাত বদল হয়, তখন ল্যান্ড ট্রান্সফার যে ট্যাক্স, দ্যাট ইজ হিউজ, যেটা আমরা সারা বছর ইনকাম করে ওই পরিমাণ ট্যাক্স দিই। আচ্ছা, তারপরে এই জিনিসটার উপরে গভর্নমেন্ট যদি কাজ করে, সেক্ষেত্রে আবার ইকোনমিটা অনেক আপনার আবার সামনের দিকে জায়গায় যাবে, এবং সেই সাথে আপনার আমাদের ইকোনমি যদি ভালো, মানুষের অ্যাফোর্ডেবিলিটি, যেন গভর্নমেন্টে কিন্তু দেখেন, এই যে গভর্নমেন্ট কথা বলতেছে মানুষের হাউস অ্যাফোর্ডেবিলিটি, একটা কথা, এটা কমন টার্ম, রাইট? কিন্তু অ্যাফোর্ডেবিলিটি ইন ডেপথ দে হ্যাভ টু ওয়ার্ক। ওয়ান ইজ দ্যাট দে হ্যাভ টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্রেস টেস্ট, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। মানে এক্সট্রা 2%। আচ্ছা, প্লাস দ্য হাই ইন্টারেস্ট রেট। তো মারুফ ভাই, এই কথাগুলি যে আপনি বলছেন যে আসলে ব্যাংক অফ কানাডা কিংবা কানাডার গভর্নমেন্টকে এগুলি নিয়ে তাদের চিন্তা ভাবনা করতে হবে, তা আসলে যে কোন পর্যায়ে গেলে আমরা দেখব যে বায়াররা মার্কেটে ঢুকতে পারবে, যে কত নিচে নামলে আপনি মনে করেন, আমি জানি না যে ব্যাংক অফ কানাডা সেই জায়গায় যাবে কিনা, কিন্তু আপনারা প্রতিনিয়ত এটি নিয়ে কাজ করে থাকেন, কোন পর্যায়ে রেটটা গেলে, এখন ব্যাংকের রেট রয়েছে 4.25, তো কোন পর্যায়ে গেলে একটু কমফোর্ট জোনে যাবে? আপনি প্রেডিকশন হচ্ছে যে আগামী 2025-এ গিয়া যেহেতু ইন্টারেস্ট রেট হয়তো অ্যারাউন্ড 5-এর দিকে আসবে। আচ্ছা, এটাও এনাফ না। আচ্ছা, আমি মর্গেজ রেটটা 5-এর দিকে আসবে, সেটা এনাফ নয়। এখন মর্গেজ এখনো আছে, অনেক সময় 4.8ও দিচ্ছে আমরা। এখন আজকের রেট যদি আমরা চিন্তা করি, এখন কত পাচ্ছেন? এখন 5.1, 4.9, 4.8. There are a lot of other criteria. Achha. So see, is it for 3 years term or 2 year or 5 years term? মানে লেন্থের উপরে। হ্যাঁ, 5 years term হলে রেটটা একটু ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, 3 years এর মোটামুটি একটু হাই। আচ্ছা, but still until unless আমি আশা করছি যে আগামী 2026-এ it will be very good time. মানে 26-এ আপনি 26-এ গুলি পিক, it will be peak, এটা পিকে চলে যেতে পারে। জি, আশা করছি। তো ভাই, এই ফাঁকে আপনাকে একটু প্রশ্ন করে ফেলি, যে কারণ আপনি তো সবসময় মর্গেজ নিয়ে কাজ করেন, কিংবা মর্গেজ নিয়ে দর্শক বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমার কাছে রেখেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কয়েকজন বন্ধু রেখেছেন, সেটি আপনাকে আমি এখন জিজ্ঞাসা করব, যে আমি ধরে নিলাম যে আমার এনাফ ইনকাম রয়েছে, যে আমি ব্যাংকে গেলেই মর্গেজ পেয়ে যাব,
যে আমার যেগুলি পেমেন্ট কিংবা ডাউন পেমেন্ট যাই বলি না কেন, তো সব কিছুই আমার আছে, আমি ব্যাংকে যাব, মর্গেজ হয়ে যাবে। তো কেন আমি ব্যাংকে না যেয়ে আপনার মতন একজন মর্গেজ নিয়ে যারা কাজ করেন এজেন্ট হিসাবে, তাদের কাছে কেন আমার যেতে হবে? সুবিধাটা কোথায়? ধন্যবাদ মাসুদ ভাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এইখানে মানুষের কিছুটা মিসকনসেপশন আছে যে মর্গেজ এজেন্ট অথবা মর্গেজ ব্রোকার কাছে গেলে হয়তো বা তাকে কোনো কত বাড়তি ফি পে করতে হবে। আচ্ছা, আসলে এটা একটা একটা ভ্রান্ত ধারণা। আচ্ছা, যদি সে কোয়ালিফাইড হয়, মর্গেজ এজেন্টকে সে চুজ করবে অ্যাজ এ ওয়ান সেন্টার সলিউশন হিসাবে। আচ্ছা, মানে আই এম নট অনলি গিভিং ইউ দ্য মর্গেজ, আই এম অলসো গিভিং দ্য টোটাল ফাইন্যান্সিং সলিউশন ফর ইউ। হোয়াট প্রোডাক্টস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। মানে আপনি ব্যাংকে গেলেন, শুধু ব্যাংক আপনাকে ওই একটা মর্গেজের কথা বলবে। হ্যাঁ, আর আমি আই উইল গিভ ইউ দ্য টোটাল ফাইন্যান্সিয়াল সলিউশন। আচ্ছা, এবং শুধু তাই না, অ্যাজ এ মর্গেজ এজেন্ট আমাদের সিন্স উই আর লাইসেন্সড, we have access to see all the banks offer in one sheet. Which bank, what term, what offer is they giving? যেটা সাধারণ ক্লায়েন্টরা তারা বুঝতে পারে না। তারা পারবে না, no. আচ্ছা, So we will compare that what is the best rate and best suitable rate for you. Is it 3 years term? Which bank is giving the lowest rate? If you go to TD as a TD customer, is a TD client, TD only will offer their best offer, right? But if you come to me, I'll see at this moment which bank is giving the best rate. তাহলে মারুফ ভাই, এই কথাটা কি আপনার কথা থেকে আমি বলতে পারি যে দর্শক, আপনারা যদি একজন ব্রোকারের কাছে যান, শুধুমাত্র আপনি আপনার ইচ্ছাটা প্রকাশ করবেন যে আমি একটি প্রপার্টি কিনতে চাই, আমার একটি মর্গেজ দরকার, তা বাকি কাজটা মনে হয় যে আপনারা ওইগুলি সুন্দর করে যে মার্কেট যাচাই করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটি সেটি ফাইন্ড আউট আপনারা করে থাকেন। জি, এটাই আসলে এটাই আমাদের কাজ। আমরা যে অনেক ক্লায়েন্ট আছে 3 ইয়ার্স এর টার্ম খুঁজতেছে। আচ্ছা, এখন সে হয়তো আপনার টিডির ক্লায়েন্ট, টিডি হয়তো এই মুহূর্তে তাদের 3 ইয়ার্স এর বেস্ট রেট নাই, তাদের হয়তো আছে 4 ইয়ার্স এর অথবা 5 ইয়ার্স এর, রাইট? এন্ড আমি তো এজ এ মর্গেজ এজেন্ট, আমার কাছে তো টিডিতে আমরা প্রচুর ডিল দিই। আচ্ছা, টিডি রেট সেম টিডি থেকে আমি আপনাকে রেট দেবো, বাট আপনি ক্লায়েন্ট হিসেবে যেটা পাবেন টিডি আমাকে তার চেয়ে কমটা দেবে, একটু কম অফার কম দিবে, যেটা আমরা তো আমাদের কাছে তারা অনেক বাল্ক ভলিউম অফ ক্লায়েন্ট দে গেট ফ্রম আস। আচ্ছা, চমৎকার একটি তথ্য আপনি দিলেন। তো এই যে মারুফ ভাই, যে যারা একবার বাড়ি কিনেছেন তারা হয়তো জানেন যে কিভাবে মর্গেজ কাজ করে, কিন্তু যারা ফার্স্ট টাইম বায়ার, তাদের উদ্দেশ্য কি আপনি দু একটি কথা বলবেন যে ফার্স্ট টাইম বায়ার হিসাবে যখন কোনো প্রপার্টি তারা কেনেন, মর্গেজ নিতে গেলে কি কি তাদের জানা দরকার? ধন্যবাদ। ফার্স্ট টাইম বায়ার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে প্রথম যেটা, এটা তাদের একটা রিবেট পায় তারা। সেটা কত টাকা? রিবেটটা আপনার এই টরন্টোতে যে প্রপার্টি হয় 4000 করে পায় আর কি। মানে আপনি যত দামে প্রপার্টি কেনেন, হ্যাঁ, মানে যে রিবেট, অনেকে মনে করে যে তারা ক্যাশ টাকা পায়, তা না। আচ্ছা, যখন আপনার কোনো লয়ারের মাধ্যমে প্রপার্টি ক্লোজ হবে, আচ্ছা, তখন লয়ার জিজ্ঞেস করবে যে আর ইউ ফার্স্ট হোম বায়ার, তোমার এদের অপশন থাকে যে ইয়েস অর নো। ইয়েস হয় তখন আপনার ওই ক্লায়েন্টের জন্য ওই প্রপার্টি যে ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স যেটা আসার কথা, অ্যাকচুয়ালি হওয়ার কথা, সেখান থেকে অটোমেটিক একটা অ্যামাউন্ট সাবট্রাক্ট হয়ে যায়, ডিডাক্ট হয়ে যায়। ও আচ্ছা, ওই সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এটা ডিডাক্ট হয়ে যায়। আচ্ছা, এবং মজার কাহিনী, যখন আমি ফার্স্ট হোম বায়ার ছিলাম, তখন আমি তো তখন বলছি আমার টাকা কোথায়। আচ্ছা, আপনি ক্যাশ টাকা ফার্স্ট হোম মধ্যে রিবেট পাওয়া যায়, রিবেট আমার কোথায়। আচ্ছা, পরে যেটা বললাম, অনেকেই আপনি যেহেতু ফার্স্ট হোম বায়ার, এই জিনিসটা অনেকে জানে না, কিন্তু ভিতরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এটা অ্যাডজাস্ট হয়ে যায় এখানে। আচ্ছা, তো এই যে ফার্স্ট টাইম বায়ার, যখনই আমরা বিভিন্ন জায়গায় মর্গেজ সংক্রান্ত কথা শুনি যে কেউ বলেন যে কানাডাতে বাড়ি কিনতে নাকি 20% ডাউন পেমেন্টের প্রয়োজন হয়, তা আসলে ডাউন পেমেন্টটা কিভাবে কাজ করে? ধরুন আপনি যদি একটি $1 মিলিয়ন প্রপার্টি কেনেন, আমার মনে হয় 20% মানে 200,000, সাথে বেশ কিছু ক্লোজিং কস্ট রয়েছে। তো এই যে এতগুলি টাকা অনেকের কাছে ক্যাশ নাই, তাহলে 20%-এর নিচে কি ডাউন পেমেন্ট কাজ করে ফার্স্ট টাইম বায়ার হিসাবে? এটা কিভাবে চলে? ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য। হ্যাঁ, ফার্স্ট টাইম হোম বায়ার একটু আগে যেটা বললাম যে তার একটা প্রিভিলেজ পায় হচ্ছে আপনার যে আপনার একটা ট্যাক্স রিবেট পায়, প্রপার্টি ট্যাক্স রিবেট, আপনার ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স রিবেট। দ্বিতীয় যেটা হচ্ছে আপনার যে ইফ দে আর also eligible to buy the property
below 20%. It can be 10%, it can be even 5%. মানে 20%-এর নিচেও কেনা যায়, Even 5% should be enough. আচ্ছা, তাহলে যদি কম ডাউন পেমেন্ট তারা দেন তাদের কি কি সমস্যা হতে পারে? না, কম পেমেন্ট তাদের সমস্যা কিছু না, তাদের যেহেতু তাদের অ্যাফোর্ডেবিলিটি তাদের কম, রাইট? আচ্ছা, সেই জন্যই তাদের কম ডাউন পেমেন্ট তারা দিচ্ছে। আচ্ছা, এর একটা অ্যাডভান্টেজও আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ কীরকম, যে দে আর গেটিং দ্য ভেরি লোয়ার রেট, বেটার রেট দেন যারা হুএভার ইজ পেইং মোর দেন 20% ডাউন পেমেন্ট। কারণ একটাকে বলে ইনশিওর্ড মর্গেজ, আর আনইনশিওর্ড মর্গেজ। ও আচ্ছা, যখনই $1 million টাচ করে আচ্ছা, লোন অ্যামাউন্টটা, যে পারচেস প্রাইসে যদি $1 million হয়, তার উপরে যে চলে যায়, তখন আমাকে আই হ্যাভ টু পে 20% ডাউন পেমেন্ট। ও মানে আপনি ফার্স্ট টাইম বায়ার হন, সেকেন্ড টাইম হন, যদি $1 million উপরে যায় সেক্ষেত্রে আপনাকে 20% পে করতে হবে। 20% মাস্ট পে করতে হবে, জি। ও আচ্ছা, আর যদি নিচে হয়, যদি নিচে হয় তাহলে আপনার 5% ইজ এনাফ। বাট 5% কাজ করি কিরকম করে, প্রথম যে 5 লাখের হচ্ছে 5%, আচ্ছা, আর বাকি আপনার 5 লাখ 1 থেকে নিয়ে 9,99,000 যেটা, এটা বাকি 10%, ওই হিসেবে টোটাল ডাউন পেমেন্ট হিসাব করা হয়। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের কাছে নতুন একটি তথ্য। এখন যেহেতু আপনার সিএমএসসি বলেন, জ্যানউড বলেন, সেজান বলেন, ওই যারা নাকি ইন্স্যুরেন্স প্রোভাইড করে ব্যাংকগুলিকে, যে হ্যাঁ তোমরা যদি কোনো ক্লায়েম পাও তাহলে আমাদেরকে যদি দাও, আমরা রিভিউ করব, তখন আমরা ওদেরকে ওই অ্যামাউন্টের উপরে, লোন অ্যামাউন্টের উপরে আমরা ইন্স্যুরেন্স দেবো। আচ্ছা, ইন্স্যুরেন্সের জন্য একটা প্রিমিয়াম চার্জ করবে তারা যদিও, কিন্তু ব্যাংক ইজ সেফ। অনেকেই জানে না যে কেন আপনার যখন কেউ 5% ডাউন পেমেন্ট দিয়ে রেট খুবই কম পাচ্ছে, তার কারণ হচ্ছে কারণ ব্যাংক ফিল সিকিউরড। হোয়াট এভার হ্যাপেন টু ইউ, ব্যাংক উইল গেট দ্য ফুল মানি। ইফ ইউ আর at default, bank will get the money from the insurance company. This is why they are offering the lower rate. সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই, এই মাত্র যারা এনআরবি টিভি চ্যানেলের সাথে যুক্ত হলেন, আপনারা উপভোগ করছেন পাবলিক চয়েস এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন। আজকে অতিথি হিসাবে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের অন্যতম সুপরিচিত দক্ষ মর্গেজ এজেন্ট বজলুর মারুফ ভাইকে। তার কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য শুনছেন, এত চমৎকার তথ্য তিনি দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পর্দায় স্ক্রল বারে তার নাম্বারটি দেখতে পাচ্ছেন। যে কোনো মর্গেজ সংক্রান্ত প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে, কারণ অনেকেই হয়তো তার সব কথা শোনেননি, তো অবশ্যই তার কাছে আপনারা যোগাযোগ করবেন। একজন বাংলাদেশি হিসাবে আর একজন বাংলাদেশিকে সহায়তা করার জন্য তিনি সব সময় প্রস্তুত, বিশেষ করে যদি আপনার মর্গেজ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে। মারুফ ভাই, ধন্যবাদ আপনাকে, যে চমৎকার চমৎকার তথ্য আপনি দিচ্ছেন। তা আমার মনে হয় যে মর্গেজ তো আপনি বিভিন্ন ধরনের তথ্য দিলেন, ফার্স্ট টাইম মর্গেজ কিভাবে হয়ে থাকে। তো আরেকটি কথা কি আপনি বলবেন, যে আমরা সবসময় ছোট্ট একটি টার্ম শুনি, হিলক। আসলে হিলকটা কি, এটা কিভাবে কাজ করে, হিলক কারা পায় কিংবা কারা এটার জন্য আবেদন করতে পারে, একটু কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। হিলক স্ট্যান্ডস ফর হচ্ছে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, মানে হোম থাকতে হবে। হোম থাকতে হবে। আচ্ছা, এখন হিলকটা হচ্ছে পিওরলি প্রপার্টি ভ্যালু যদি 1 million হয়, আচ্ছা, তাহলে আমি 6.5 লাখ পর্যন্ত আমি পিওরলি হিলক পাবো। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে হিলকের মিনিমাম অ্যামাউন্ট হতে হবে আপনার 25,000। আচ্ছা, 25,000 মানে হচ্ছে, এখন আমি যদি দেখি আমার প্রপার্টির ভ্যালু আছে 1 million, আচ্ছা, কিন্তু মর্গেজ আছে 7 লাখ, তাহলে আমি কি হিলক পাবো? উত্তর হবে না। উত্তর হবে না। কেন পাবো না? কারণ আমার প্রপার্টি ভ্যালু আপনার 1 million, আমি তো বলেছিলাম যে 65% পর্যন্ত আমি যেটা অ্যামাউন্টটা আসে 6.5 লাখ। আচ্ছা, আর আমার মর্গেজ যদি 5 লাখ, তাহলে আমি পাইতাম 2.5 লাখ। ওই বারে কি 2.5 লাখ টাকা দিয়েছে, মানে 2.5 লাখ না 1.5 লাখ টাকা, সরি 1.5 লাখ, সরি 6.5, তাহলে 150,000 পাবো, এলিজিবল হবে আমি অ্যাজ হিলক হিসেবে। মানে 65% ভ্যালুটা ধরা হয়, আর তারপরে যখন মর্গেজের গ্যাপটা থাকবে ওইটা আপনি এলিজিবল হবেন, ওইটা আপনি এলিজিবল হবেন। আচ্ছা, আচ্ছা। এখন আবার এটাও হয়, অনেকে বলে যে তার আমি হিলক করে আমার তো অনেক ডেট পড়ে গেছে, প্রপার্টি ভ্যালু বাড়ছে, আমার কোনো সলিউশন আছে কিনা। তখন আমরা যেটা করি, এটা রিফাইন্যান্স করি।
আচ্ছা, তো হিলক আর রিফাইন্যান্স এখানে বাড়তে রিফাইন্যান্স করে আপ টু 80%, তাহলে আমি 8 লাখ পর্যন্ত যেতে পারতেছি এখানে। আচ্ছা, তাহলে আমার মর্গেজ ভ্যালু যদি আমার এক্সিস্টিং যে মর্গেজ থাকে 5 লাখ, তাহলে আমি যদি 8 লাখ পর্যন্ত আমি পাই 80% অফ দ্য প্রপার্টি ভ্যালু, তাহলে 8 লাখ, তাহলে আমি বাকি 3 লাখ টাকা কিন্তু আমি পাই, কিন্তু আই ক্যান কনসোলিডেট অল মাই ডেটস, অল মাই লায়াবিলিটিস। আচ্ছা, সো ইট ক্যান রিলিভ মাই স্ট্রেস instead of paying my high interest credit card, high interest আপনার car loan, any other private loan, right? I'm paying with a very high interest. If I consolidate all into one, so আমার পেমেন্ট একটা পেমেন্ট চলে যাচ্ছে এখানে। আর বিশেষ করে ঠিক এই মুহূর্তে কানাডার যে ইকোনমি, এই ধরনের সমস্যায় আমার মনে হয় যে অনেক ক্লায়েন্টই জর্জরিত, তারা অফকোর্স তাদের অবশ্যই এ ধরনের সহায়তার দরকার। কারণ একজন প্রপার্টি ওনার হিসাবে আমি নিজেও জানি যে কতটুকু মর্গেজ বাড়তি দিতে হচ্ছে, বিশেষ করে গত 2 বছরে। তো এই যে মারুফ ভাই বিভিন্ন ধরনের তথ্য আপনি দিলেন যে হিলক কিংবা রিফাইন্যান্স এইগুলি, আসলে এই যে মর্গেজ যদি পেতে হয়, যে ধরেন আমি মর্গেজের চিন্তা করছি, তো মর্গেজ যখন একটা ক্লায়েন্টকে সম্পূর্ণ স্মুথলি একটা মর্গেজ পাওয়ার জন্যে কোন কোন সাইটটা আপনারা বিবেচনা করেন, ক্লায়েন্টের কি কি দেখেন আপনারা? এখানে এটাকে বলা হয় আপনার আমাদের মর্গেজের ভাষায় একটা ওয়ার্ড আছে, এটা বলা হয় 5C ফ্যাক্টর। 5C, আচ্ছা। এগুলি একটা সি ক্যাপাসিটি বোঝায়, ক্যাপিটাল বোঝায়, আচ্ছা, ক্যারেক্টার বোঝায়, কন্ডিশন বোঝায়, কোলাটারাল বোঝায়, 5টা টার্ম আছে। এগুলি ডিটেলস আছে। এখন আমরা যখন ব্যাংক যখন অ্যাপ্রুভাল দেয়, আমরা কিন্তু আপনার যদি কেউ ভালো মর্গেজ ব্রোকার হতে চায়, দে হ্যাভ টু বি অলসো আপনার আন্ডাররাইটার। আচ্ছা, আমাদের এখানে অনেকেই মর্গেজ আছে, মর্গেজ নিয়ে কেউ অনেকে লাইসেন্স পাইছে, কিন্তু কেউ যদি ভালো সাকসেস হতে চায়, দে হ্যাভ টু নো দ্য আন্ডাররাইটিং। আচ্ছা, আমি যখন ব্যাংকে ছিলাম, তখন আমার সুযোগ ছিল, আমাকে অফার দিচ্ছিল যে তুমি এটা করবা কিনা, তো আমি করে ফেলছি। যার জন্য ওটা আমাকে অনেক হেল্প করছে। মানে ওই প্রসেসটাও আপনি জানেন, ওটা যে কিভাবে আন্ডাররাইটাররা কাজ করে। অফ কোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার ইট মেক্স এ মোর ইন ডেপথ নলেজ। ক্রিটিক্যাল ফাইল, এই ফাইলটা কি কারণে নিতে পারে, এটা আপনাকে এক্সপ্লেন করতে পারেন এটাকে, যদি আপনি জানেন যে একটা ফাইল আছে, এই ফাইলটা কেন এটাকে তারা অ্যাপ্রুভ দিতে দেওয়া উচিত। হ্যাঁ, এখানে কোন কোন ঘাটতি আছে, বাট এখানে ঘাটতি নাই। If I know the client details, then only I can explain to the underwriter. Underwriter want to get convinced that আমি কি যদি আমি সে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, কোনো রং ফাইল অ্যাপ্রুভাল দিয়ে দেয়, she or he will also get question from the higher authority. তুমি যেটাতে দিলা কোন বিবেচনা দিলা। আচ্ছা, এখানে তাদেরকে অনেক নোট লিখতে হয়, একটা ফাইল অ্যাপ্রুভাল হওয়ার আগে তাদেরকে নোট লিখতে হয়। এই কারণে আমরা এই ফাইলটাকে আমি অ্যাপ্রুভ করলাম। সো আমরা যখন দেখি যখন একটা মানুষের গুড ক্রেডিট আছে কিনা, রাইট, তার ডাউন পেমেন্ট আছে কিনা, রাইট, কতদিন ধরে আছে, রাইট, আপনার ডাউন পেমেন্ট সোর্স আছে, এখানে সোর্সটা কি, সব আমরা দেখি। এখন আমরা প্রথমে রিভিউ করি। আচ্ছা, এখন যেমন অনেকে আছে আপনার, যেহেতু আমরা অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক বছর, এখানে প্রায় আমি ব্যাংকে ছিলাম 5 বছর, এখানে আছে আপনার 6 বছর, 7 বছরের পা দিলাম, রাইট। আপনার এখান প্রি অ্যাপ্রুভালের জন্য কেউ যায়, অনেক সময় বলে যে প্রি অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা। এবং আসলে প্রি অ্যাপ্রুভালটা যে, এটাও আমার প্রশ্নের তালিকায় রয়েছে, যে প্রি অ্যাপ্রুভালটা কিভাবে কাজ করে, এটা কি আসলে ফাইনাল অ্যাপ্রুভের সময় এটা কাজে আসে, কেউ যদি প্রি অ্যাপ্রুভাল নেয়? গুড কোয়েশ্চেন। অনেকে মনে করে যে প্রি অ্যাপ্রুভাল হয়ে গেছে মিনস এটা আপনার ডান হয়ে গেছে, আসলে তা না। প্রি অ্যাপ্রুভাল হচ্ছে জাস্ট হি সাবমিট হিজ অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাংক, এবং তারা ব্যাংক শুধু দেখে তার ক্রেডিট কত, তার ইনকাম কত, আর সে কত টাকার জন্য অ্যাপ্লাই করছে, এটা সে তার ইনকামের সাথে সে অ্যাফোর্ড করতে পারে কিনা, তার ডকুমেন্ট কিন্তু তখন চাওয়া হয় না, কিন্তু মানে তার উপরে একটা লাইট বিবেচনা করেছে। গুড ক্রেডিট, তার কোনো লায়াবিলিটি নাই, এবং গুড ইনকাম, সো হি ইজ এলিজিবল আপ টু দিস অ্যামাউন্ট, এটা তারা একটা প্রি অ্যাপ্রুভাল দিয়ে দেবে। কিন্তু এটা ফাইনালে আবার নাও হয়ে যেতে পারে। 100% অনেকেই হয় না, এই কারণেই হয় না, যে যখন এই জন্য তাদের দরকার ভালো মর্গেজ স্পেশালিস্ট, যার সাথে সে ডিসকাস করবে তার ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, যদি তার কোনো এররও থাকে, কারণ কোনো একটা ব্যাংকে সে প্রসিড করতেছে,
কিন্তু তার ব্যাংকে তার অনেক আগে কোনো ইস্যু ছিল, কোনোটা তার সিম্পল এমন হয়ে গেছে আপনার $2 একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট ছিল বা মিসিং ছিল, একটা ইস্যু হতে পারে, এটা বাইরে হয়ে গেছে $5,000 হয়ে গেছে। ক্লায়েন্ট হয়তো জানেও না যে ব্যাংক ওই নিজেরাই রাইট অফ করে দিচ্ছে, এবং আপনার নামটা ওখানে ব্ল্যাক লিস্টেড হয়ে আছে। না, রাইট অফ করে দেওয়া মানে যে মানুষ অল্প টাকা নিয়ে তার ইস্যু ছিল, যেহেতু সে জানে ক্লায়েন্ট হয়তো ভুলে গেছে 20 বছর আগে, 10 বছর আগে, 10-15 বছর আগে, কিন্তু এটা কি পুল করলে আবার চলে আসবে? যদি এই ধরনের কিছু ইস্যু থাকে, হ্যাঁ, সেগুলো চলে আসতে পারে। ধন্যবাদ আপনাকে মারুফ ভাই। তো আমার মনে হয় যে একটি প্রশ্ন দর্শকদের আগেই আমরা জানিয়েছি যে এই আয়োজনটি হচ্ছে এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন পাবলিক চয়েস। পাবলিক চয়েস মানে পাবলিক আপনাকে পছন্দ করবে। তো মারুফ ভাই, আপনি আসলে পাবলিক মানে আপনার ক্লায়েন্টদেরকে আপনি কি সার্ভিস দেন এবং কোন বিষয়গুলি আপনি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন যার জন্যে ক্লায়েন্টরা আপনার কাছে আসবে এবং আপনাকেই তাদের মর্গেজ ব্রোকার হিসাবে তারা চুজ করবে? আপনার সিক্রেটটা কি? ধন্যবাদ। আসলে আপনি অলরেডি বলেই দিয়েছে একটা ওয়ার্ড ক্লায়েন্ট, জি, এখানে একটা শব্দ আছে, একটাকে বলে কাস্টমার সার্ভিস, একটা ক্লায়েন্ট সার্ভিস। সো অনেকেই ডিফারেন্সটা জানে না। কাস্টমার সার্ভিস ওয়ান টাইম, আর ক্লায়েন্ট সার্ভিস রিপিটেড। So I provide the client service, number one. Second things, I educate the clients. আচ্ছা, মানে একটু আগে আপনি যে বললেন যে তাদের যদি কোনো কিছুতে ঘাটতি থাকে ওটা আগের থেকেই আপনি তাদেরকে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। কোনো একজন ক্লায়েন্ট হয়তো বা তার ক্রেডিট রিপোর্টটা আমাকে দিতে বলি, এই জন্য টু রিভিউ দ্য ক্রেডিট। হ্যাঁ, যদি দেখি যে তার কিছু জিনিস তাকে অ্যাডভাইস করলেই শর্ট টার্ম তার ক্রেডিটটা বেড়ে যাবে, এবং হি উইল বি এলিজিবল for better amount, he'll be eligible for even getting the mortgage from the A bank, আচ্ছা, মানে বিগ ব্যাংক, রাইট? তখন আমি পরামর্শ দিই, আপনাকে এই কাজটা করেন, এই কাজটা করলে আপনি এটা প্রবলেমটা সলভ হবে। সলভ হওয়ার পরে আপনি প্রসিড করেন। এর আগে যদি প্রসিড করেন তাহলে দ্যার ইজ এ পসিবিলিটি টু গেট ডিক্লাইন। এই যে জিনিস আপনাকে ক্রেডিট অ্যানালাইসিস করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন ক্লায়েন্ট কিন্তু বুঝে, আপনার যখন ক্লায়েন্টকে আমি যেটা বলবো, to choose the right person, not to get misleading informations, and not to jump up. No rush. Take your time and sit down and educate yourself and make your own decision. Who could be your right director, who can give you guide you properly. সুপ্রিয় দর্শক, আপনারা বজলুর মারুফ ভাইয়ের কাছ থেকে শুনছেন একজন মর্গেজ ব্রোকার হিসাবেই শুধুমাত্র কাজ তিনি করেন না, এই পেশায় এসছেন এই দেশের ব্যাংকিং সিস্টেমের রুট থেকে। শুরু করেছিলেন ব্যাংকে কাজ দিয়ে, এবং যখন তিনি জানলেন যে এই কাজটা আমার জন্য অত্যন্ত কমফোর্টেবল হবে, আমি ক্লায়েন্টদেরকে সুন্দর সার্ভ করতে পারবো, তারপরেই তিনি একজন মর্গেজ ব্রোকার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করিয়েছেন। তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আবারও আপনাদেরকে জানাতে চাই, তার যোগাযোগের যে নাম্বারটি রয়েছে, সেলফোন নাম্বার কিংবা তার অফিসের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্নের জন্য। মারুফ ভাই, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় আমরা শেষ প্রান্তে। তো যাবার আগে একটি ভিন্ন ধর্মী প্রশ্ন আপনাকে করতে চাই, যে এই শহরে, বিশেষ করে টরন্টো শহরে কিংবা জিটিএতে যেখানেই বাংলাদেশিরা রয়েছে, বিভিন্ন ধরনের আয়োজন করে থাকেন, আমরা লক্ষ্য করেছি যে আপনি পৃষ্ঠপোষকতা করে থাকেন যে কোনো অনুষ্ঠানের, কিংবা আপনি যে সিটিতে থাকেন অসোয়াতে, সেখানেও একটি বাংলাদেশি কমিউনিটি আপনি সৃষ্টি করেছেন কয়েকজন মিলে। তো এই কাজ কতটুকু আনন্দ দেয় আপনাকে? এগুলির সাথে কেন আপনি ইনভলভ হন সবসময়? ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে দেখেন, এটা মানুষের এক ধরনের বলতে পারেন নেশার মতে কিছুটা, রাইট? মানুষকে ভালোবাসি, কিছুটা করতে চাই, সিম্পল, ভেরি সিম্পল। যেহেতু অসহায়, একটু টরন্টো থেকে কিছুটা আমরা একটু রিমোটে, ওখানে আমরা দেখতে মানে একটা সবাই মিলে থাকতে পারি, আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, বাংলাদেশিদের কালচার করতে পারি, এবং সেই সাথে নিজের দেশকে এগিয়ে নেওয়া, নিজের দেশকে এগিয়ে নেওয়া। এখন দেখেন, কয়েক বছর আগে হয়তো বা আমার এই অসহায় সিটি তারা আমাদেরকে চিনত না, বাংলাদেশ বলতে কিছু চিনত না, বাট এখন আমরা আমাদের ভয়েস দিচ্ছি, তারা আমাদেরকে ভ্যালু দিচ্ছে, আমাদের সাথে বসতেছে, আমাদের যদি কনসার্ন থাকে
দে টেক অ্যাকশন এনি কনসার্ন। এইটা আমাকে আসলে অনেকেই হয়তো মনে করে যে কেন করি, রাইট? যদিও যে বললাম যে মনের একটা টান থাকে, যে মানুষ দেখি সবাই যখন আসে হাসি খুশি, একদম একটা সময়টা খুব ভালো কাটে তাদের। এই প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, সবার সাথে একদম দেখা হলো। যেহেতু প্রোগ্রাম করি, আমাদের সামারে পিকনিক করি, প্রতি বছর সামারে পিকনিক করি, আবার ডিসেম্বরে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি। তো আবার এই যে ঈদে, আবার রোজার সময় আমরা একটা আপনার এই ঈদ বাজার এবং আপনার ইফতারি করি। তো এইগুলি করি কারণেই যে যেটা বললাম যে ভালো লাগা থেকে করি আর কি। মারুফ ভাই, আমার মনে হয় যে অনুষ্ঠানের প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আমার বেশ কয়েকজন পরিচিত মানুষ আরো একটি প্রশ্ন আপনার জন্য রেখেছেন, যে আসলে এই শহরে যাদেরকে আমরা দেখি, বিশেষ করে আপনারা যারা মর্গেজ সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন, তা আসলে আপনাদের পরিধিটা কোথায়? আপনারা কি শুধু অন্টারিওর মধ্যে কাজ করেন, নাকি সমগ্র কানাডাতে আপনারা মর্গেজ নিয়ে কাজ করতে পারেন? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমাদের মর্টগেজের যে লাইসেন্স, যে জুরিসডিকশন, আপনার আমাদের যে রেগুলেটরি বোর্ড, এটা অ্যাক্রস দ্য কান্ট্রি। সো আই ক্যান ওয়ার্ক ফ্রম অন্টারিও ফর আলবার্টা, সাসকেচুয়ান, ভ্যাঙ্কুভার, নুনাবার, নিউফাউন্ডল্যান্ড, এনি প্রভিন্স এটা কভার করতে পারে। ইট ক্যান কভার। আচ্ছা, মানে এই লাইসেন্সটি হচ্ছে পুরো কানাডার জন্য। যেহেতু আমাদের ব্রোকারেজ, যেহেতু আমাদের প্রায় মোর দেন 150 ল্যান্ডার আছে আমাদের, হ্যাঁ, আচ্ছা, অ্যাক্রস দ্য কান্ট্রি। হ্যাঁ, যেখানে আপনার অনেকে কটেজ কিনে অনেক দূরে, রাইট, তার মর্গেজ দরকার হয়, অনেকে ফ্রি ল্যান্ড কিনে। এখানে একটা বলে রাখি যে মর্গেজ ব্রোকাররা কাজ করে, মর্গেজ ব্রোকার তো যারা মর্গেজ ব্যাংকে যারা কাজ করে, তারা শুধু ব্যাংকের মর্গেজ করে, মর্গেজ, লাইন অফ ক্রেডিট, হিলক, হোয়াটএভার, রাইট? আচ্ছা। কিন্তু ব্রোকাররা কিন্তু আপনার দে ওয়ার্ক ফর কমার্শিয়াল মর্গেজ। আই ওয়ার্ক ফর কমার্শিয়াল মর্গেজ, আই ওয়ার্ক ফর কনস্ট্রাকশন লোন, অ্যান্ড আই অলসো ওয়ার্ক ফর ফ্রি ল্যান্ড। অনেকে ফ্রি ল্যান্ড কিনে, তাদের লোন মর্গেজ দরকার হয়, মানে যে কোনো ধরনের ল্যান্ডিং। হ্যাঁ, ল্যান্ডিং, হ্যাঁ, যে কোনো ল্যান্ডিং এর ক্ষেত্রে, এবং অ্যাক্রস দ্য কান্ট্রি। আমার প্রচুর ক্লায়েন্ট আছে আপনার নোনাভেটের, প্রচুর ক্লায়েন্ট আছে আলবার্টার। মানে ওইদিকে আপনি কাজও করেছেন? আমি এখানে আমার ফাইল পাঠিয়ে দিচ্ছি, আমি এখান থেকে করে দিচ্ছি। আমাকে তো অনেক মানুষ ক্লায়েন্ট দেখে নাই, আমরা শুনে খুশি হবেন যে অনেক মানুষ আমাকে দেখে নাই কোনোদিন, রাইট, কিন্তু কাজ হয়ে গেছে, রাইট। অনেক আমন্ত্রণ জানায়, একবার যদি যাই, একবার যেন তাদেরকে দেখে আসি একটু। আচ্ছা আচ্ছা, এটাই ভালো লাগে। এই অনেকে আছে না, মানুষ কিছু সেলফ মোটিভেশন কাজ করে, কীরকম আপনি যখন ভালোবাসা পাবেন মানুষের কাছ থেকে, তখন কিন্তু আপনাকে এই কাজটা করতে আর বেশি আপনাকে অনেক ইন্সপায়ার করবে, নিজের থেকে ইন্সপায়ার করবে সামনে এগিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, আমি আলবার্টার কাজ করি, সাসকেচুয়ানে আমার ক্লায়েন্ট আছে, আপনার ভ্যাঙ্কুভারের ক্লায়েন্ট আছে, আমার নুনাবার্ডের ক্লায়েন্ট আছে আমার, যেখানে অনেক রিমোট এরিয়া। আলহামদুলিল্লাহ। মারুফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা বজলুর মারুফ ভাইয়ের কথা শুনলেন, একজন মর্গেজ এজেন্ট। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, জীবনটা শুরু করেছেন কানাডায় ব্যাংকার হিসাবে, এবং সব কিছু জেনেই তিনি ব্যাংকের যে খুঁটিনাটি, কিভাবে মর্গেজটি কাজ করে, সেই সার্ভিসটি এখন বাংলাদেশি কমিউনিটি, সেই সাথে সমগ্র কানাডায় তার ক্লায়েন্ট রয়েছে, আপনারা শুনলেন। তো আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তাকে আপনারা স্মরণ করবেন। আর অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি, যাবার আগে আপনাদের জানিয়ে রাখি, পাবলিক চয়েস কিন্তু আপনাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রফেশনালস রয়েছেন, বিশেষ করে বাঙালি প্রফেশনালস, আপনারা যদি আপনাদের কথা টেলিভিশনে বলতে চান, যেটি কমিউনিটিকে এগিয়ে নিতে সাহায্য করবে, অবশ্যই আপনারা এনআরবি টেলিভিশনের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আপনার কথা শোনার জন্যে। আগামী অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম, আর আমার সাথে ছিলেন আজকে বজলুর মারুফ ভাই। মারুফ ভাই, আপনি যদি কিছু বলেন যাবার আগে। ধন্যবাদ। আবারও আমি এনআরবি টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সেই সাথে আমার এই অনুষ্ঠানে যারা এতক্ষণ উপভোগ করলেন, আমি আশা করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে রিচ করবেন। এবং যেটা আমি বললাম, যেহেতু আমি অ্যাক্রস দ্য কান্ট্রি আমি লাইসেন্সড, সো এনি প্রভিন্স, আপনার আউট অফ ইভেন অন্টারিও, যেখানে যে প্রভিন্স আপনারা থেকে থাকেন, আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয়, প্লিজ আপনি কোনো হেসিটেট করবেন না, আমাকে রিচ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে
হেল্প করার জন্য। ধন্যবাদ। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।